55 জিবি হয়, ওইটা হার্ড ড্রাইভেও 55 জিবি যে জমতেছে। হ্যাঁ, ওটা কোনো কম্প্রেশন হয় না। এবং ওই পেন ড্রাইভ বা ওই পোর্টেবল ডিস্কে যদি আপনার র্যানসমওয়্যারের মতো কোনো ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় বা কম্প্রোমাইজ হয়, তখন ওই ডেটাগুলা সব এনক্রিপ্টেড করে ফেলে। কারণ র্যানসমওয়্যার ওয়ার্ড এক্সেল ফাইলগুলোকে খুব সুন্দর এনক্রিপ্টেড করতে পারে, এবং আপনি যতবার ক্লিক করবেন ও ততবার ও অন্য অন্য ফাইলের সাথে ইনফেক্টেড হতে থাকবে। মানে আপনি ওই, ধরেন আপনার ল্যাপটপে র্যানসমওয়্যার ইনফেক্টেড হয়েছে, এখন আপনি এই ল্যাপটপ দিয়ে যতগুলো ওয়ার্ড এক্সেলে ক্লিক করবেন, প্রত্যেকটাতে সে র্যানসমওয়্যার লক করতেছে। আপনি নিজেও জানেন না যে আপনার ক্লিকের সাথে সাথে সে ওই ফাইলটাকে মধ্যে ঢুকে, আপনি যখন ক্লোজ করে বেরোয় আসলেন সাথে সাথে সে এনক্রিপ্টেড করে দিল। সো আপনার এবং এই এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলা প্রচুর ডেটা লস হয়েছে এই র্যানসমওয়্যারের মতো ভাইরাস ইনফেক্টেড হয়ে। যে যেখানে ব্যাকআপ রেখেছে ওই ব্যাকআপের মধ্যেই দেখা গেছে শস্যের মধ্যে ভূত, একটা কথা বলে পুরানো দিনে, যে দেখা যায় যে ওই শস্যের মধ্যেই ভাইরাস ঢুকে গেছে। যে আপনি একটা গোডাউনে রেখেছেন, ওই গোডাউনের মধ্যেই আসলে মানে আমরা ব্যাকআপ রাখছি আসলে গোডাউনের সাথে তুলনা করলে, ওখানে যদি ইঁদুর ঢুকে যায় সে সুন্দরভাবে বসে বসে সমস্ত গোডাউনের খাবার নষ্ট করতে থাকবে। সো এই জন্য কম্প্রেশন গুলো আসলে আধুনিক টেকনোলজিতে এই কম্প্রেশন গুলা খুব কাজে লাগে। এবং আহ, যারা ব্যাকআপ সলিউশন সফটওয়্যার গুলো ইউজ করে এন্টারপ্রাইজ লেভেলে, তারা কম্প্রেশন মেকানিজমের মাধ্যমে এই ভাইরাস ইয়েটাকে ইনঅ্যাক্টিভ করে রাখে। যদি ফাইলে ভাইরাস থাকবে, ও তো আর ভাইরাস নিয়ে ওর কাজ না তো যে ভাইরাস নিয়ে ডিল করা, কিন্তু ওই যে যখন কম্প্রেশন করে রাখে তখন সে তাকে সুপ্ত করে আটকায় রাখে। ও কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছে না যে তোমার ফাইলে আমি ভাইরাস 100% ক্লিন করে আমি আমার অ্যাপ্লায়েন্সের মধ্যে আহ, আমি ফাইল ঢুকাচ্ছি। সে কিন্তু ওইটা করছে না। সে, আপনি ফাইল যেভাবে প্ল্যানিং করে মানে রিটেনশন পলিসি দিয়ে রাখছেন, ও সেভাবেই ডাটাগুলো রাখবে কম্প্রেশন করে। কিন্তু যদি ওর মধ্যে ভাইরাস থাকে, সেও কম্প্রেস হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকবে। আমরা এই জাস্ট আজকে আমি মানে এই জিনিসটা দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমার মূল কোর্সের প্যারালালি এগুলো আপনাদেরকে নলেজ শেয়ার করছি মূল কোর্সে যাওয়ার আগে। কারণ এই একটা অ্যাপ্লায়েন্স সার্ভার খুললে, কেসিং খুললে এরকম দেখা যায়। এই আহ, এগুলো আপনার হচ্ছে গিয়ে ডিস্ক, এরকম ডিস্ক থাকে। যেমন ডেলের ক্ষেত্রে এই ডিস্ক গুলা শুরুতে 96 টিবি দিয়ে আসে। হুম। কিন্তু ও আপনাকে লক করে রাখে। মানে ডেলের ক্ষেত্রে হয় কি, ও ভীম বা আহ, অন্য অ্যাপ্লিকেশন গুলা, অন্য ব্যাকআপ সলিউশন গুলা হচ্ছে গিয়ে এজেন্টের উপরে প্রাইজিং করে। আর ডেল আবার উল্টা, ডেল হচ্ছে ক্যাপাসিটির উপরে প্রাইজিং করে। মানে ওর লাইসেন্সিং কস্টটা বাড়ে হচ্ছে ক্যাপাসিটির উপরে। ও, আমি যখন এই বক্সটা কিনছি, ও আমাকে 96 টিবি দিয়ে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি কিন্তু কিনেছি মাত্র 8 টিবি। প্রথম শুরু করি বাজেট টার্জেটের কারণে আমি 8 টিবি, কিন্তু আমি অবাক হয়ে গেছি যে ও আমাকে এরকম একটা বক্স পাঠাইছে, বক্সের ভিতরে আসলে 96 টিবি দিয়ে ও বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আমাকে কি করছে, আমার যে লাইসেন্স, সে 8 টিবির লাইসেন্স সে আমাকে ওপেন করে দিচ্ছে। পরে আমি আরো 12 টিবি কিনি। টোটাল আমি প্রায় 20 টিবির মতো ক্যাপাসিটি ইনক্রিজ করি। আমি যখনই পারচেস করি, ও কি করে আনলক করে দেয় ওর অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের মধ্যে থেকে, আনলক করে দেয়। তখন আমি এই বক্স দিয়ে আমি 90 টিবি, আসলে 90 টিবি মানে হচ্ছে কি নিয়ার অ্যাবাউট হিউজ, আপনার প্রায় আহ, 200 না হলেও 150 টিবির আপনার অরিজিনাল ডাটা 150 টিবি হবে। ও কম্প্রেস করে এটার মধ্যে রাখে। কারণ ওর যে কম্প্রেস মেকানিজম, 5:1 কম্প্রেশন বা 55.1 কম্প্রেশন, এরকম কম্প্রেশন করে সে ডেটা রাখে। যার ফলে যেই ফাইলের ব্যাকআপের সাইজ হচ্ছে কি অ্যাকচুয়ালি 50 জিবি, ওইটা আসলে হয়ে যায় আহ 5 জিবি বা 7 জিবির কাছাকাছি, আমার রিয়েল লাইফে দেখেছি। ও, এটা বক্সটার এরকম থাকে, সব কন্ট্রোলার টন্ট্রোলার এগুলো ডাবল ডাবল থাকে। হুম। এটার এই যে ডিস্কের এরকম আমি খুলেছিলাম, খুলে দেখেছি যে ডিস্ক গুলা এরকম থাকে। আমি ইমপ্লিমেন্ট করার আগে এগুলো দেখেছি। এর দুটো হ্যান্ডেল ওরা এটা নিচে থাকে, এটা টান দিলে এই 4টা ডিস্ক উঠে যায়। এখানে ফ্যান থাকে সার্ভারের মতো, কেসিংটা এটা লাইক এ সার্ভার, টু ইউ ধরে রাখে।
এবং বাস্ট, হেভি রোবাস্ট। মাসুদ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলেন না ভাই। আচ্ছা, এই মানে একটা সিলি কোশ্চেন, সেটা হচ্ছে যে একটা সেন্সার বার মানে যেমন ডেলের ইউনিটি এক্সপ্রেস আর এই ব্যাকআপ সলিউশনের মধ্যে আসলে পার্থক্য কোথায় কোথায়? দারুণ কথা বলছেন। হ্যাঁ, স্টোরেজ আর ব্যাকআপ। ব্যাকআপ আর স্টোরেজের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। দুটোই ডাটা রাখে, দুইজনই ডাটা রাখে, কিন্তু এখানে স্টোরেজের একটা বড় আহ, জিনিস আছে, সেটা হচ্ছে আইওপস। আইওপস হয়তো মানে অনেকে শুনে থাকবেন, অনেকে শুনে থাকবেন। এটা হচ্ছে কি, ইনপুট আউটপুট অপারেশন ক্ষেত্রে হার্ড ড্রাইভে যখন ডেটা রিড করে বা রাইট করে, ও হেড দিয়ে রাইট করে, আর রিড করার সময় হেড দিয়েও রিড করে। তো স্টোরেজ গুলার হার্ড ড্রাইভের ঘূর্ণন ক্ষমতা এবং রিড রাইট ক্ষমতা অনেক বেশি থাকে, রেদার দেন নর্মাল আমরা যে ল্যাপটপের হার্ড ড্রাইভ ইউজ করি। আপনি তো একটা ল্যাপটপে অ্যাপ্লিকেশন লাগায় নেটওয়ার্কে বসাই দিলে ল্যাপটপ থেকেও চলতে পারে অ্যাপ্লিকেশন, যদি হয়তো 50 জন ইউজার হয়, তখন আমাদের লাগে কি আসলে আইওপসটা বেশি লাগে। তো আইওপস হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে অলওয়েজ আইওপস বেশি থাকে। ইভেন আপনি যদি ডেলের বলেন বা এইচপির বলেন বা যে কোনো একটা সার্ভার বলেন, সেটা টাওয়ার সার্ভার হোক আর 1 ইউ 2 ইউ সার্ভারই হোক, ওই সার্ভারে দেখবেন আপনারা, আপনি একটা সার্ভারকেও কিন্তু আপনি ব্যাকআপ সলিউশনের মধ্যে কনসিডার করতে পারেন, পারেন না তা না, কিন্তু ওই সার্ভারে আপনি অ্যাপ্লিকেশন ব্যাকআপ রাখতেছেন। সার্ভার কিন্তু ওই সার্ভারের হার্ড ড্রাইভ বা ওর সম্পর্কে যতটুকু ধারণা সে সেইটুকুর মধ্যে অ্যালার্ট গুলা দেয়। আমরা হার্ডওয়্যারের অ্যালার্ট, সার্ভারে কি হয়, ডুয়েল পাওয়ার সাপ্লাই থাকে, তারপরে মাদারবোর্ড দুইটা থাকে, প্রসেসর থাকে দুইটা, সকেট থাকে, র্যাম থাকে 2 স্লটে। কোনো একটা র্যাম মার খেলেও আপনি র্যাম খুলে আর একটা র্যাম বসিয়ে দিতে পারেন, হার্ড ড্রাইভ থাকে। তো ওই আইওপস এর একটা বিশাল পার্থক্য থাকে স্টোরেজের। স্টোরেজের দাম অনেক বেশি থাকে আসলে আইওপস এর জন্য। এক দুই হচ্ছে গিয়ে, আপনি হ্যাঁ বলতে পারেন মাসুদ ভাই, আপনি এই অ্যাপ্লায়েন্সটা না কিনে আপনি তো একটা স্টোরেজ কিনে ওর মধ্যেও রাখতে পারেন। হ্যাঁ, এটা রাখতে পারি, কিন্তু না, এই বক্সটা কেন স্পেশালাইজড, কেন এই বক্সটাকে ওরা ওইভাবে এআই টুলস ইউজ করে হোক বা ওদের নিজস্ব অ্যাপ্লিকেশন দিয়ে হোক, ওরা ডিজাইন করছে এমন ভাবে ও নিজের প্রবলেম গুলাকে ও অ্যালার্ট আকারে আপনার মেইন ড্যাশবোর্ডে নিয়ে আসে। ও আপনাকে 99.99 ডাটা প্রোটেকশন এনশিওর করতেছে। কখন? যখন আপনি ওর হার্ড ড্রাইভ ইউজ করতেছেন, তার মানে কি ও ওই হার্ড ড্রাইভের হেলথ পর্যন্ত ওর প্রসেসর বা ওর মাদারবোর্ডের মধ্যে ডিজাইন করছে এমন ভাবে যে কোনো একটা ফ্যান নষ্ট হোক বা কোনো একটা হার্ড ড্রাইভ নষ্ট হোক, আমার অ্যালার্টে শো করবে যে তোমার এই ডিস্কটার মধ্যে, অমুক নম্বর ডিস্কের মধ্যে কোনো একটা ঝামেলা আছে, বা অমুক একটা ফ্যানের মধ্যে স্লো ঘুরতেছে। তো এই মেকানিজমটা ব্যাকআপ সলিউশনের সাথে ইন্টিগ্রেশন, এবং ও এমন ভাবে ডিজাইন যে ব্যাকআপ ও যে রাখতেছে, রাখার সময় ব্লক আকারে, যেমন ওরাকলের ডাটাবেজে যেখানে ডেটা, তারপরে নর্মাল ওয়ার্ড এক্সেল বা পিডিএফ ফাইলের ডেটা, ও কি করে আলাদা আলাদা ব্লক বানায় দেয়। ওর ভিতরে আলাদা মেকানিজম আছে যে আমি ওরাকলের ডেটাবেসটা আমি এই ব্লকে রাখবো। ডেটাবেস গুলো অনেক মানে শক্তিশালী ইয়ে ব্লক করে বানানো হয়, তো ওই ডেটাগুলোর মধ্যে পার্থক্য থাকে। যেমন এক্সচেঞ্জ, মাইক্রোসফট এক্সচেঞ্জের মেইল বক্সের যে ডেটাগুলো থাকে, ওই ডেটাগুলো আর ওয়ার্ড এক্সেল পিডিএফ এর ডেটা কিন্তু এক না, ডিফারেন্ট আছে। সো ওই ডেটাগুলার জন্য ওর ভিতরে কিছু মেকানিজম থাকে, ওই মেকানিজমের মাধ্যমে ও ডাটা প্রোটেকশনটা এনশিওর করে। দ্যাটস ওয়াই যে আমরা অ্যাপ্লায়েন্স, যদি আমার বাজেট থাকে তাহলে আমি হার্ডওয়্যার অ্যাপ্লায়েন্স নিই, কারণ এক ড্যাশবোর্ডের মধ্যে ও আপনাকে সবকিছু মানে 360 ডিগ্রি ও ডাটা ডাটা প্রোটেকশন দিচ্ছে। কিন্তু যখন আপনি ধরেন এইচপি হোক আর হুয়াইউর সার্ভার হোক,
আর আর সিসকোর সার্ভার হোক বা ডেলের সার্ভার হোক আপনি কিনলেন, দ্যাটস গুড। আপনি একটা যে কোনো টুলস কিনতে পারেন, সেটা হচ্ছে গিয়ে কমভোল্ট হোক, ভীম হোক, ডেলের আইডিপিএ হোক। হ্যাঁ, আপনি অথবা আপনি যে কোনো ছোটখাটো টুলস দিয়ে আপনি ব্যাকআপ রাখতেছেন, এটা কিন্তু ওর ওর পার্টটুকু ও করতেছে, সার্ভারের পার্টটুকু সার্ভার করতেছে। সার্ভার বলতেছে যে তুমি আমার মধ্যে যা রাখবা রাখবা, আমার কোনো বদার নাই, আমার কোনো ওই ডেটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর স্টোরেজের ডাটা, ও কি করে, স্টোরেজের ডেটা জানে যে এই ডেটাগুলা সবচেয়ে রিড রাইট বেশি হচ্ছে। ও কি করে, ওই যেই ডেটাতে প্রচুর রিড রাইট হয়, ওই ডেটাগুলাকে আলাদা ব্লকে ও রাইট করে রাখে, আলাদা ডিস্কের মধ্যে। আলাদা ডিস্ক বলতে সেম ডিস্কের, ওর এক্সেসিবিলিটি জন্য ও আলাদাভাবে সাজায়। এই মেকানিজম গুলা স্টোরেজের মধ্যে থাকে। স্টোরেজের মধ্যে আর একটা জিনিস খুব ভালো থাকে, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোলার। সার্ভারের মধ্যে ডুয়েল কন্ট্রোলার থাকে না, মানে দুইটা ল্যান্ড কার্ড আপনি রাখতে পারেন, কিন্তু সেটা হট প্লাগেবল না। আপনার স্টোরেজ কেন মানুষ কেনে 40-45 লক্ষ টাকা খরচ করে, কেন স্টোরেজ কেনে, বা আরো কম টাকায়ও কিছু স্টোরেজ পাওয়া যায়। এগুলো স্টোরেজ কেন কেনে, কারণ এটার তৈরি করা হয় ডাটা আইওপসটা। এক হচ্ছে আইওপস, এর ভিতরে যেসব কম্পোনেন্ট আছে সেগুলো হাইলি ইন্টেলিজেন্ট, সে নিজেরা নিজেদের প্রবলেম ডিটেক্ট করে আপনাকে জানাতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে হট প্লাগেবল। আপনি কোনো একটা সার্ভারে ডাটা রাখতেছেন, ওই সার্ভারকে আপনি ফাইল সার্ভার বানালেন, ওখানে দুইটা ল্যান্ড কার্ড দিয়ে দুইটাতে কাজ করতেছেন। কিন্তু আপনি যদি একটা কন্ট্রোলার বসে যায়, কোনো কারণে কন্ট্রোলার বসে যায়, তখন একটা কন্ট্রোলার দিয়ে আপনার ডাটা স্পিড কমে যাবে এবং আপনি সার্ভার ডাউন টাইম লাগবে। যেসব অর্গানাইজেশনে ডাউন টাইম দিতে পারে না, সহজে দিতে পারে না, যাদের এটিএম বুথ আছে, যাদের টেলকোতে 24x7 অপারেশন চলতেছে, প্রত্যেক মিনিটে তাদের রেভিনিউ আর্ন করতেছে, তাদের প্রত্যেক সেকেন্ডে যেখানে লাখ লাখ টাকা ইনকাম, প্রতি সেকেন্ডে 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করতেছে, সে তো আপনাকে ডাউন টাইম দিবে না। সে বলবে যে তোমার সার্ভার একটা কেন, দুইটা কেন, তুমি 10 লাখ কেন, তুমি 80 লাখ টাকা দিয়ে সার্ভার কেন। কারণ আমি তোমাকে ডাউন টাইম দিব না, কারণ আমার প্রতি 10 সেকেন্ডে আমার 10 লাখ টাকা ইনকাম, টেলকো গুলার ক্ষেত্রে বলছি। সো ও ওইসব ইনভারমেন্টস এর ক্ষেত্রে আপনি অবশ্যই স্টোরেজ ইউজ করবেন, দামি স্টোরেজ ইউজ করবেন। আর এই ব্যাকআপের ক্ষেত্রে আপনি এরকম ব্যাকআপ ইউজ করবেন ওই রকম এন্টারপ্রাইজের জন্য যেখানে আপনার ডেটা অ্যাসিওরেন্স চাচ্ছে, 100 বা 99.99 অ্যাসিওরিটি দিচ্ছে। আপনি কমভোল্ট বলেন বা ভিএমআর বলেন, আপনি যখন সফটওয়্যারটা কিনবেন, সফটওয়্যারের লাইসেন্স কিনবেন, শুরুতে হয়তো অল্প কিছু টাকা দিয়ে আপনি হয়তো দুইটা লাইসেন্স কিনলেন। আপনি কেনার সময় ওইএম কে বলে নিবেন যে তোমার হার্ডওয়্যারের কম্প্যাটিবিলিটিটা আমাকে জানাও। ও ও ব্যাকআপটা আপনাকে এনশিওর করে দিবে, কিন্তু হার্ডওয়্যার যদি ফেল করে বা হার্ডওয়্যারের কোনো ব্যাড সেক্টর পড়ে, ওর লায়াবিলিটি কিন্তু ও দিবে না। ও হয়তো আপনাকে অ্যালার্ট দিবে, বা কিছু ক্ষেত্রে অনেক সময় অ্যালার্ট দিতেও পারে না। খুব কমপ্লেক্স হার্ডওয়্যার মার খাইলে ও কিন্তু ওর ইয়েতে দিতে পারে না। বাট আইডিপিএ তে এটা সুবিধা হচ্ছে কি, ওর অ্যাপ্লায়েন্স এবং ওর সফটওয়্যার একসাথে হওয়াতে ওর টোটালটার 99.99 অ্যাসুরেন্স দিচ্ছে, কারণ ওর টোটালটা ওর। সো ও ডিজাইন করছে অ্যাপ্লায়েন্সটা এমন ভাবে যে এটার আপনার যে কোনো এরর দিলে ও ড্যাশবোর্ডে দেখায় দেয় যে তোমার বক্সে একটা অ্যালার্ট আছে, তুমি শিগগিরই ডেলের ওইএম এর সাথে যোগাযোগ করো। যেমন আমার কিছুদিন আগে হয়েছিল, একটা আহ, ইয়ে কন্ট্রোলার কার্ডে এরর দিল। এরর দিলে আমি ওইএম কে বললাম, ওইএম তখন সাথে সাথে বললো যে ঠিক আছে, আমাকে ওরা তখন রিমোট নেয়। রিমোট নিয়ে ও আরো ইনভেস্টিগেশন করলো, করে ও আমাকে একটা জিনিস বললো যে তুমি শুধু আমাকে একটা বলো যে কেবল, মানে আমার এফসি কেবল থাকে, ফাইবার অপটিক কেবল দিয়ে আমার স্যান্ডসুইচে কানেক্টেড, ওই কেবল চেঞ্জ করে তুমি এনশিওর করো যে তোমার পোর্ট ঠিক আছে। তো আমি যখন কেবল চেঞ্জ করে ওকে রিপোর্ট দিলাম, ও আমার সাথে রিমোটলি মালয়েশিয়া থেকে কানেক্ট হয়ে ও রিমোটলি পুরো মনিটর করলো, করে ও মোটামুটি মানে 80% শিওর হয়েছে যে না, আসলে কন্ট্রোলারই ডিস্টার্ব। তখন ও পরের দিনের ফ্লাইটে, বিশ্বাস করবেন না, আমি পরের দিন 11টা, সকাল 11টা, মানে আমার ক্লেম করছি ধরেন আজকে রাত
আজকে বিকাল 4টার দিকে আমরা আইডেন্টিফাই করছি। পরের দিন সকাল 11টার মধ্যে আমার কাছে বক্স চলে আসছে, এবং দেখলাম যে একদম শিপমেন্ট হচ্ছে। ওই যে মালয়েশিয়া থেকে ফ্লাইট হয়, বাংলাদেশে যে ফ্লাইট গুলা হয়, ওদের ডিএইচএল এর সাথে কোনো একটা ইয়ে থাকে, মানে ডিএইচএল বলেন বা অ্যারোমেক্স বলেন, এরকম ইন্টারন্যাশনাল মানে কুরিয়ার সার্ভিসের সাথে ওদের ডিল থাকে। ওরা ওই কম্পোনেন্ট গুলা পরের দিনের ফ্লাইটেই ধরায় দেয়। এই জন্যই এগুলো আসলে অনেক দাম। এগুলো পরের দিন আমি পেয়ে গেলাম, আমি লাগিয়ে দিলাম, আমার নিশ্চিন্ত থাকলাম। এগুলোর মানে আমি এই যে আইডিপিএ ডিপিএ 4400, এই যে এটা ফ্যামিলিটার সাথে জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এটা একটা খুব মানে হাই এন্ডের। ও এই যে ব্যাকআপ, এই যে ডিডুপ্লিকেট রেশিও, এটা হচ্ছে কি 55.1। মানে ডেটা ব্যাকআপ যেটা নিচ্ছে সে 55:1 রেশিওতে কম্প্রেস করে। ডিডুপ রেশিও করে 55.1 রেশিওতে সে ইয়ে করে। এবং সে গ্যারান্টি এসিওর করে ডেলের। ওই আপনি যখন ওদের যে লাইসেন্সিং প্রোগ্রাম, ওখানে লাইসেন্সিং এর মধ্যে সে 99.99 পর্যন্ত গ্যারান্টি দিয়ে দেয় ডাটা। সো আপনারা যখন এরকম বড় বড় কোনো এন্টারপ্রাইজে যাবেন, আপনার বাজেট থাকবে। এটার জন্য আপনাকে আসলে ওই যে হুট করে বাজেট দিলে ম্যানেজমেন্ট নিতে চায় না। আপনি ফেজ বাই ফেজ, এবছরে কিছু বাজেট বললেন যে আমি কিন্তু আগামী বছর এরকম একটা মানে ব্যাকআপ সলিউশন ডিজাইন করতেছি এন্টারপ্রাইজ লেভেলে, আমার এরকম একটা ডাটা লাগবে। আমাদের বাজেটের আগের বছরের বাজেটের মধ্যে আমরা দিয়ে দিই। ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে যে এটার এত কেন খরচ, তখন আমরা বলি যে তার ডাটা। তো ওইটাও ম্যানেজমেন্টের সাথে কিভাবে ডিল করবেন সেই জায়গাগুলো আমি আপনাদের কোর্সের ডিটেলসে যখন যাব, আমি টার্ম বাই ওয়ান আমি আপনাদেরকে শেখাবো। যে এই যে দেখেন আইডিপি এর যে আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি। প্রোটেকশন স্টোরেজের হেলথ চেক আপ একটা ড্যাশবোর্ডের মধ্যে দেখা যায়, এখানে আইপি দেখা যায়, ভার্সন দেখা যায়। এবং ও মাল্টিপল ধরনের, মানে নট অনলি উইন্ডোজ, নট অনলি লিনাক্স, ওয়ার্ল্ডের যত মানে উবুন্টু বলেন, যত অ্যাপ্লিকেশন আছে বা যতগুলা ওএস আছে মোটামুটি সবগুলাই সে কাভার করতে পারে। যার কারণে এই মাল্টিপল, আপনার কারণ হচ্ছে মাল্টি ক্লাউড হোক বা মাল্টি স্ট্রাকচার বা হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচারকে সে ব্যাকআপ নিতে পারে। কারণ হয়তো কিছু সার্ভার আছে ইয়েতে, বা ওয়েব পেজটা আছে হয়তো ক্লাউডে, কিছু অ্যাপ্লিকেশন ভিতরে, কিছু আছে গিয়ে ল্যাপটপ লেভেলে। সো এই মাল্টিপল বা মাল্টি লেয়ার বা হাইব্রিড সলিউশন আর্কিটেকচার যখন হয়, তখন এই ধরনের এন্টারপ্রাইজ ব্যাকআপ নিতে হয়। এই যে এদের ড্যাশবোর্ডে আপনি পুরা মানে ব্যাকআপের এরকম রিপোর্ট দেখতে পাওয়া যায়। এগুলো আমরা যাব, আমি জাস্ট আজকে একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। এই যে আইডিপিএস সিস্টেম ম্যানেজার, এদের একটা ড্যাশবোর্ড থাকে, এখানে অ্যালার্ট থাকে, হেলথ অ্যালার্ট থাকে, ক্যাপাসিটি কত ইউজ হচ্ছে সেগুলো দেখায়। ও রিপোর্ট করে, এবং এই রিপোর্টটা আমার অডিটের জন্য লাগে। কোনো একটা অ্যালার্ট দিলে আমি সাথে সাথে ওই ইএম এর সাথে যোগাযোগ করি যে অ্যালার্টটা হার্ডওয়্যার অ্যালার্ট হোক বা সিস্টেম অ্যালার্ট হইলে। আমাদের কিছু ট্রেনিংও থাকে, ওই ট্রেনিং এর সময় বলে দেয় এই অ্যালার্ট মানে তুমি এইগুলো চেক করবা। সো মানে এগুলো এন্টারপ্রাইজ লেভেলের ব্যাকআপের একটা মানে ড্যাশবোর্ড আর কি আপনাদের সাথে দেখাচ্ছি আজকে। যদিও এটা ট্রেনিং, মূল ট্রেনিং এর একটা ছোট মানে অংশ আপনাদেরকে শেয়ার করতেছি। যে এখানে ওর ক্লায়েন্ট গুলো কিভাবে ব্যাকআপ নেয়, ক্লায়েন্ট গুলোর লিস্ট আকারে থাকে, লোকেশন থাকে। এবং সবগুলাতে যে ইন্টারনেট থাকতে হবে নট নেসেসারি। আমরা সার্ভার গুলাতে সাধারণত হার্ডেনিং করে, সার্ভারে হার্ডেনিং করে সব লক করে রাখে। তখন আমরা শুধু এই আপনার ব্যাকআপ সলিউশন রান করার, ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে পোর্টটাকে খুব মাথায় রাখতে হবে। পোর্ট, কমিউনিকেশন পোর্ট, মানে ও আপনি ধরেন আপনার এমডি বসের ল্যাপটপের ব্যাকআপ নিবেন, তাইলে এমডি বসের ল্যাপটপ অন রাখা লাগবে প্যারালালি। এমডি বসের ল্যাপটপে যদি ইন্টারনেট বন্ধ থাকে বা ফায়ারওয়াল যদি থাকে, তাহলে ফায়ারওয়ালে এই ব্যাকআপ সলিউশনের যে পোর্ট দিয়ে কমিউনিকেট করে, এক একটা ব্যাকআপ সলিউশন এক এক ধরনের পোর্ট ইউজ করে, ওই পোর্টটা ওখানে এনাবল করে দিয়ে আসতে হবে, না হলে ও কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবে না। সো আপনি যেসব সার্ভারে, কারণ আমাদের বড় বড় অ্যাপ্লিকেশন গুলাতে
ইয়ে হয়, মানে আহ, বড় বড় অ্যাপ্লিকেশন গুলোতে হার্ডেনিং করা থাকে, যার কারণে আমরা ওই ব্যাকআপ নিতে গেলে আমাদের পোর্ট গুলাকে খুলে রাখতে হবে। আমি একটু ফাস্টার আগাই। যেমন এটা একটা জিনিস দেখলাম, আর একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে, আমি ব্যাকআপ সলিউশন যখন ডিজাইন করব তখন এরকম কিছু জিনিস আমার মাথায় রাখতে হবে যে, টু ডিজাইন এ ব্যাকআপ সলিউশন ফলো দিস স্টেপস। অ্যাসেসমেন্ট ডাটা নিয়ে আপনার অ্যাসেসমেন্ট করতে হবে যে ডাটা আমি কোন কোন সার্ভারে ডাটা রাখবো। আচ্ছা, আমাদের টাইম, আমরা শুরু করেছিলাম মনে হয় 9টা টু 10টা, আরো কিছুক্ষণ করি, 11টা পর্যন্ত করলে কি আর 10 মিনিট নিই আমি, হ্যাঁ। আর 10 মিনিট পরে আমরা শেষ করে দিই আজকের মতো ওরিয়েন্টেশনটা। তো ওই ব্যাকআপ সলিউশন যখন আমরা ডিজাইন করব তখন আমাদের মাথায় বেশ কিছু পয়েন্ট নিয়ে কাজ করতে হয়, যেমন আমার কি কি ব্যাকআপ আমি নিচ্ছি, ব্যাকআপের ক্রিটিক্যালিটি কেমন, সেইটা, ব্যাকআপের ফ্রিকোয়েন্সি কেমন হবে, আমার স্টোরেজের লোকেশনটা কোথায় রাখবো, এটা মানে ব্যাকআপটা কোথা থেকে আমি টান দিব, সেটা কি নর্মাল সার্ভার অথবা ক্লাউডের কোনো সলিউশন, সেই জায়গাগুলা, এবং আমি কোথায় রাখছি সেটা, এই স্টোরেজ লোকেশনটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি সবাইকে একটা জিনিস বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার মুখ দিয়ে বারবারই শুনবেন যে যেখানে আপনি ব্যাকআপ রাখ, মানে প্রোডাকশন এরিয়া বা প্রোডাকশন সাইট, আমাদের ইন্টারন্যাশনালি বলা হয় যে প্রোডাকশন এরিয়া শুড বি সেপারেট রাদার দ্যান ব্যাকআপ এরিয়া, মানে আপনি যেখানে ব্যাকআপটা রাখবেন সেটা যেন প্রোডাকশন এরিয়ার আশেপাশে না হয়, কাছাকাছি না থাকে। খুব ভালো হয় যদি সেপারেট বিল্ডিং এ হয়, যদি সেপারেট বিল্ডিং না হয়, সেপারেট ফ্লোর হয় খুবই ভালো। যদি সেপারেট ফ্লোর না হয় তাহলে আপনি একই, অনেকের হয়তো একটা ফ্লোরেই অফিস, তখন তার জন্য আসলে কি বলবো, তার সার্ভার যে এরিয়াতে আপনার সার্ভার রাখবেন, আপনার ব্যাকআপ সলিউশনটাকে আপনি অন্য এরিয়াতে, যেমন এমডি বসের রুমে, বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার যে সিএফও, বা অ্যাডমিন অফিসারের রুমে, একটু সেফ সাইডে, যেখানে একটু সেফ থাকবে, আপনি ব্যাকআপ সলিউশনটা সেইখানে রাখবেন, স্টোরেজের লোকেশনটা আপনি সেপারেট জায়গায় রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটা আমরা গুরুত্ব দিই না। আমি অনেক ব্যাংকে গেছি, সেখানে দেখেছি যে তারা ব্যাকআপ এবং যে যেই সার্ভারের ব্যাকআপ নিচ্ছে, ব্যাকআপ ডিভাইসটা সেই ডাটা সেন্টারের মধ্যেই রেখে দিয়েছে, কিন্তু এটা ওয়াইজ না। হ্যাঁ, হয়তো তার লিমিটেশন আছে, হ্যাঁ, তো অথবা সে হয়তো সেকেন্ডারি কোনো ব্যাকআপে রাখে, কিন্তু একই জায়গায় রাখা উচিত না, কারণ কোনো কারণে ইনসিডেন্ট ঘটলে প্রোডাকশনও গেল, আপনার ব্যাকআপও গেল। আমরা কোনো বিল্ডিং এ আগুন লাগলে কি হয়, বিল্ডিং এ ফায়ার সার্ভিস আসে, বিল্ডিং ক্লোজ করে দেয়, সাথে সাথে পানি নিয়ে ঢোকে, পুরা মেইন সার্কিট ব্রেকার বন্ধ করে দেয়, দিয়ে পানি নিয়ে সমস্ত ফ্লোরে পানি ছিটাইতে থাকে। ও দেখে না যে কোথায় সার্ভার আছে বা কোথায় কি আছে, পানি, ওর কথা হচ্ছে, ওর মূল প্রথম কথা হচ্ছে আমি আগুন নিভাবো, তোমার কাপড় চোপড় নষ্ট হোক আর ফাইলপত্র নষ্ট হোক, আমি আগুন নিভাবো। সো আপনি ব্যাকআপটা যখন নিচ্ছেন, যেই জায়গা সার্ভার, যেই সার্ভারের ব্যাকআপ নিচ্ছেন সেই সার্ভারের থেকে ব্যাকআপ এর স্টোরেজের লোকেশন ডিফারেন্ট এরিয়াতে রাখার চেষ্টা করবেন। এটা ব্যাকআপ ডিজাইন করার সময় এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। ব্যাকআপ মেথডটা আপনাকে মাথায় রাখতে হবে, যে ফুল ব্যাকআপ নেব না ইনক্রিমেন্টাল ব্যাকআপ নেব, ডিফারেন্সিয়াল, এগুলো যখন আমরা কোর্সের ইন ডেপথে যাব তখন আমরা কখন কোন ডিসিশন নিতে হয় সেটা, ওই মেথডটা আমি আপনাদেরকে শেখাবো। তো ব্যাকআপ মেথডটাকে আমাকে কনসিডারেশনে রাখতে হবে। অটোমেশনটা আমাকে, ব্যাকআপ, টোটাল ব্যাকআপটা আমি কখনোই ম্যানুয়াল প্রসেসে রাখবো না, এটা কখনোই, সেটা যত ছোট অর্গানাইজেশন হোক, কারণ অটোমেশন না হলে ম্যানুয়াল ওয়ার্ক আপনি ফেল করবেন। কারণ আপনি হিউম্যান, আপনার আজকে ছুটি লাগতে পারে, আপনার যাকে দায়িত্ব দিচ্ছেন তারও হয়তো ভুল হতে পারে। সো ম্যানুয়ালি ব্যাকআপ কখনো নিবেন না, মানে কপি পেস্ট করা বা কোনো স্ক্রিপ্ট চালানোর মাধ্যমে ব্যাকআপ ম্যানুয়ালি নিচ্ছেন, এটা অ্যাভয়েড করা ভালো। আপনি ম্যানেজমেন্টের সাথে মিটিং এ বসবেন যে আপনার এই ডেটা আমি রাখতেছি, 5 বছরের ডেটা, আজকে কোনো কারণে আজকে যদি এই ডেটাটা লস হয় আপনার সমস্ত ফাইল নষ্ট হয়ে যাবে।
সো আমার ব্যাকআপ লাগবে। সো ব্যাকআপ লাগলে আমাকে বছরে, স্যার আমাকে বছরে একটা বাজেট দেন। বাজেটটা কেমন হতে পারে? আপনি আপনার কোম্পানির সাইজ, ক্যাপাসিটির উপরে বেস করে, ডাটার ভ্যালুর উপরে, মানে ডাটাটা ভ্যালু কত, ব্যাংকের ডাটার ভ্যালু আর নর্মাল একটা বাইং হাউসের ডাটার ভ্যালু সমান না, আলাদা। বা কোনো একটা, ধরেন স্বপ্ন বা আগোড়ার মতো কোনো একটা চেইন শপের ডেটার ভ্যালু এক হবে না ব্যাংকের মতো। সো ওই ডেটার ভ্যালুর উপরে বেস করেই আসলে আপনি আহ, আপনার ইয়ে করবেন, আপনার ডেটা সলিউশনটা ডিজাইন করবেন। আচ্ছা মিল্টন দাস ভাই, হ্যাঁ হাত তুলেছিলেন, একটু যদি বলেন। আহ স্যার, হাত তুলেছিলাম যে কারণে, আহ, আপনি হচ্ছে যে আইডিপি এটা ব্যাপারে আমাদের একটু খুব ভালো নলেজ দিবেন, এটা আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট। অবশ্যই এক অবশ্যই। আর দুই হচ্ছে স্যার, যে এই যে ব্যাকআপ এন্ড রিকভারির কিছু টার্ম আছে, যেমন রিটেনশন পলিসি আর অনেকগুলো টার্মস থাকে যেগুলো আসলে আমরা অনেকেই আসলে ক্লিয়ার হয়তো বা বুঝি না। আমিও অনেক কিছু বুঝি না ক্লিয়ারলি, মানে মুখস্থ করা বা শুনছি, শুনে আসি এই পর্যন্ত। তো আপনি একটু এটা আমাদের একটু ডিটেলসলি বুঝিয়ে দিবেন। অবশ্যই, থ্যাংক ইউ মিল্টন ভাই, আমার আর মাথায় কাজ। জি বলেন। ভাই আমি একটু বলতে চাচ্ছি যে ভাই আমাদের সিলেবাসের মধ্যে যে কোর্স আউটলাইন আছে সেখানে তো আহ ভিম, তারপর উইন্ডোজ, তারপর আজুরের সম্পর্কে ই করা আছে, দেয়া আছে, ডিটেলস পড়ানো হবে। তো আহ কম ভোল্ট ব্যাকআপ নিয়ে কি আমাদের কতটুকু আহ, পড়ানো হবে বা আমরা শিখতে পারবো, এই বিষয়ে একটু জানতে আহ, চাচ্ছিলাম। ভাইয়ের নামটা যদি একটু শেয়ার করেন খুব ভালো হয়। আমি পুলক। পুলক ভাই, কোথায় আছেন যদি মানে মাইন্ড না করেন, বলা যাবে যদি যায় তাহলে শেয়ার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ পুলক ভাই, অবশ্যই, কেন না, আমি ইনফোসনিক সিস্টেম লিমিটেডে আছি। মাশাআল্লাহ, ইনফোসনিক। ইনফোসনিক মনে হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট বা। আহ না, আমরা ভেন্ডর কোম্পানি। ওকে ওকে, দ্যাটস গুড। আচ্ছা, হ্যাঁ আমি আমি আপনাকে এটুকু বলবো